আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে টেম্পারেট সাইক্লোনস, অর্থাৎ নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়। প্রথমে আমরা দেখে নিই যে হোয়াট আর টেম্পারেট সাইক্লোনস। টেম্পারেট সাইক্লোনস বলতে কি বোঝায়? টেম্পারেট সাইক্লোনকে ইংরেজিতে আরেকটা কথাও বলি আমরা, এটাকে এক্সট্রা ট্রপিক্যাল বলা হয়। এক্সট্রা ট্রপিক্যাল কেন? ইট অকার্স আউটসাইড দ্য ট্রপিক্যাল রিজিয়ন, ক্রান্তীয় অঞ্চলের বাইরে হয় বলে এটাকে এক্সট্রা ট্রপিক্যালও বলা হয়। আর কি কি নামে জানা যায়? মিড ল্যাটিটিউড সাইক্লোনস, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণাবর্ত, অর ওয়েভ সাইক্লোনস, এখানে তরঙ্গ তৈরি হয়, ওয়েভ তৈরি হয়। আর লো প্রেশার এরিয়াস, আমরা জানি স্বাভাবিকভাবে সাইক্লোন হতে গেলে মাঝখানে নিম্নচাপ থাকতে হবে, which along with the anticyclones of high pressure areas drive the weather over much of the earth. এই সাইক্লোনসগুলোর সাথে সাথেই আবার অ্যান্টিসাইক্লোন পেছন পেছন আসে। এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস আর কেপেবল অফ প্রডিউসিং এনিথিং ফ্রম ক্লাউডিনেস। কি কি করতে পারে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন? মেঘাচ্ছন্নতা থেকে শুরু করে মাইল্ড শাওয়ার্স, হালকা বৃষ্টি থেকে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ব্লিজার্ড মানে হচ্ছে স্নো স্টর্মস, মানে বরফের ঝড় হবে, তুষার ঝড় হবে, এবং টর্নেডোস, এগুলো এক্সট্রিম কেসে হতে পারে। These types of cyclones are defined as large scale low pressure, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নিম্নচাপ অঞ্চলটা তৈরি হয়, যেটাকে ইংরেজিতে আমরা এক কথায় সিনপটিকও বলে থাকি, that occur in the middle latitudes of the earth. In contrast with tropical cyclones, extratropical cyclones produce rapid changes in temperature and dew point along broad lines called weather fronts about the center of the cyclone. The tropical cyclone ঠিক বিপরীতভাবে এখানে কাজ হয়। এক্সট্রাট্রপিক্যাল সাইক্লোনে ফ্রন্ট সৃষ্টি হওয়ার জন্য, সীমান্ত সৃষ্টি হওয়ার জন্য এখানে আমাদের একটা দ্রুত তাপমাত্রার যে পরিবর্তন সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এরপর আমাদের সে আগের দিনের লেকচারটা আরেকবার একটুখানি রিভাইজ করতে হবে একটা পয়েন্ট। ব্যারোক্লিনিক না ব্যারোট্রপিক? এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস বেসিক্যালি হচ্ছে ব্যারোক্লিনিক। তার কারণ তারা কোথায় ফর্ম করে? ফ্রন্টাল জোন ধরে ফর্ম করে, যেখানে তাপমাত্রা, ডিউ পয়েন্ট টেম্পারেচার এগুলো চেঞ্জিং হতে পারে, তো ব্যারোক্লিনিক। কিন্তু এই এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনসগুলো ব্যারোট্রপিক হবে কখন? যখন এরা বিনাশ হওয়ার পথে থাকবে, ইন দেয়ার লাইফ সাইকেল, লেট ইন দেয়ার লাইফ সাইকেল, অ্যাট দ্য এন্ড, when the distribution of heat around the cyclone becomes fairly uniform with its radius. একই রকমের হয়ে যাবে যখন এদের তাপটা মোরলেস একই ধরনের হয়ে যাবে, তখন এটা ব্যারোট্রপিক পর্যায়ে যাবে। কিন্তু বেসিক্যালি সাইক্লোনের যে পর্যায়টা সেটা কিন্তু ব্যারোক্লিনিক। নেক্সট হচ্ছে কোথায় আমরা দেখতে পাই? প্লেস অফ অকারেন্স। এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস ফর্ম এনিওয়্যার উইদিন দ্য এক্সট্রা ট্রপিক্যাল রিজিয়নস অফ দ্য আর্থ, যে কোনো জায়গায় হতে পারে, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, আইদার থ্রু সাইক্লোজেনেসিস অর এক্সট্রা ট্রপিক্যাল ট্রানজিশন। সাইক্লোজেনেসিসের মাধ্যমে হতে পারে, মানে নতুন একটা সাইক্লোন ফর্ম করতে পারে, বা কি হতে পারে, আমাদের এক্সট্রা ট্রপিক্যাল ট্রানজিশন হতে পারে, কোনো ট্রানজিশন স্তর তৈরি হলো, আমাদের ট্রপিক্যাল অঞ্চল থেকে একটা গেল, আবার পোলার অঞ্চল থেকে কিছুটা আসছে, সেটার থেকেও হতে পারে। A study of extratropical cyclones in the southern hemisphere shows that between the 30th and the 70th parallels, আমরা জানি দক্ষিণ গোলার্ধ মূলত হচ্ছে সমুদ্র, there are an average of 37 cyclones in existence during any 6-hour period. যে কোনো 6 ঘন্টা সময়কালের মধ্যে দক্ষিণ গোলার্ধে 30 থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে গড়ে 37টা সাইক্লোন পরিলক্ষিত হয়েছে। A separate study in the northern hemisphere suggests that approximately 234 significant extratropical cyclones form each winter. উত্তর গোলার্ধে এটা দেখা গেছে যে প্রত্যেক শীতকালে প্রায় গড়ে 234টা
এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন লক্ষ্য করা যায় পুরো শীতকালটা মিলিয়ে। নেক্সট যেটা আসছি আমরা সাইক্লোজেনেসিস। এই যে সাইক্লোনটা তৈরি হবে, সাইক্লোন তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা সাইক্লোজেনেসিস বলছি, সাইক্লোন প্লাস জেনেসিস। তাহলে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস ফর্ম অ্যালং লিনিয়ার ব্যান্ডস অফ টেম্পারেচার অর ডিউ পয়েন্ট গ্রেডিয়েন্ট উইথ সিগনিফিকেন্ট ভার্টিক্যাল উইন্ড শিয়ার। যেটা আমরা ব্যারোক্লিনিসিটিতে পড়েছি আগের দিনের লেকচারে ডিটেলসে, সেই ব্যারোক্লিনিক আবহাওয়াটা উৎপন্ন হয় এবং সেই এলাকাতেই এই সাইক্লোনগুলো তৈরি হয়। ইনিশিয়ালি সাইক্লোজেনেসিস অর লো প্রেশার ফরমেশন অকার্স অ্যালং দ্য ফ্রন্টাল জোনস। শুধুমাত্র সীমান্ত অঞ্চলেই এই নিম্নচাপ বলয়টা তৈরি হয়। নিয়ার আ ফেভারেবল কোয়াড্র্যান্ট of a maximum in the upper level jet stream known as jet streak. আপার লেভেল জেট স্ট্রিম যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে ওই জায়গাটা একটা ফেভারেবল জায়গা, সেইখানটাতে তৈরি হয়। সব থেকে ফেভারেবল কোন জায়গাগুলো? আর ইউজুয়ালি অ্যাট দ্য রাইট রিয়ার অ্যান্ড লেফট ফ্রন্ট কোয়াড্রেন্টস। ডান দিকের নিচের দিকের পোর্শনটা আর বাঁ দিকের সামনের দিকের পোর্শনটা, যেখানে ডাইভারজেন্স শুরু হয়, সেই জায়গাগুলোতে লো প্রেশার ফরমেশনটা ফার্স্টে শুরু হতে থাকে। দ্য ডাইভারজেন্স কজেস এয়ার টু রাশ আউট ফ্রম দ্য টপ অফ দ্য এয়ার কলাম। ডাইভারজেন্স হলে কি হবে? এয়ার কলামের ওপর দিয়ে হাওয়াটা বাইরের দিকে বেরোতে থাকে। অ্যাজ মাস ইন দ্য কলাম ইজ রিডিউসড, অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাট সারফেস লেভেল ইজ রিডিউসড। যত আমরা ওপর দিকে উঠে যাবে বায়ু, তত কি হবে? সারফেসের ওপর বায়ুর চাপটা কমে যাবে। দ্য লোয়ার প্রেশার স্ট্রেনথেন্স দ্য সাইক্লোন। যত বেশি বায়ু ঊর্ধ্বগামী চলন হবে, তত সারফেসের ওপরে লো প্রেশারটা ঘনীভূত হবে, এবং যত বেশি লো প্রেশারটা ঘনীভূত হবে, তত সাইক্লোনটা শক্তিশালী হবে। দ্য লোয়ার প্রেশার অ্যাক্টস টু ড্র ইন এয়ার। আমরা জানি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু সঞ্চালন ঘটে, তাহলে যত বেশি লোয়ার প্রেশার হবে, তত বেশি কনভার্জেন্স শুরু হবে। Low level convergence and upper level divergence imply upward motion within the column. আমাদের ভূপৃষ্ঠের কাছাকাছি হচ্ছে কনভার্জেন্স হচ্ছে, অভিসরণ হচ্ছে, আর যত আমরা সারফেস থেকে ওপরে উঠে যাচ্ছি তত সেখানে অভিসরণ হচ্ছে, প্রতিসরণ হচ্ছে, ডাইভারজেন্স হচ্ছে। তো মেকিং সাইক্লোনস টেন্ড টু বি ক্লাউডি। যত আমরা আপওয়ার্ড মোশনটা বাড়াতে পারবো, তত ওপর দিকে গিয়ে কন্ডেনসেশন, স্যাচুরেশন, কন্ডেনসেশন হয়ে ক্লাউড ফর্মেশনটা হবে। অ্যাজ দ্য সাইক্লোন স্ট্রেনথেন্স, যত শক্তিশালী হয়ে ওঠে, দ্য কোল্ড ফ্রন্ট সুইপস টুয়ার্ডস দ্য ইকুয়েটর অ্যান্ড মুভস অ্যারাউন্ড দ্য ব্যাক অফ দ্য সাইক্লোন। সাইক্লোন যত স্ট্রেনথেন করতে শুরু করবে, দ্য কোল্ড ফ্রন্ট সুইপস টুয়ার্ডস দ্য ইকুয়েটর, ইকুয়েটরের দিকে মুভ করতে শুরু করবে, অ্যান্ড মুভস অ্যারাউন্ড দ্য ব্যাক অফ দ্য সাইক্লোন, সাইক্লোনের ব্যাক সাইড দিয়ে চলতে থাকে। Meanwhile, its associated warm front progresses more slowly as the cooler air ahead of the system is denser and therefore more difficult to dislodge. এবার কি হবে? কোল্ড ফ্রন্ট তো সুইপস টুয়ার্ডস দ্য ইকুয়েটর, ইকুয়েটরের দিকে আসতে শুরু করছে, অ্যান্ড মুভস অ্যারাউন্ড দ্য ব্যাক অফ দ্য সাইক্লোন, সাইক্লোনটার পেছন দিক দিয়ে আসতে শুরু। ইটস অ্যাসোসিয়েটেড ওয়ার্ম ফ্রন্ট, ওয়ার্ম ফ্রন্ট যেটা, ওয়ার্ম ফ্রন্ট কোন জায়গায় তৈরি হয়? উষ্ণ বায়ু যখন শীতল বায়ুর সঙ্গে মিলিত হবে, তখন সেই জায়গায় আমাদের ওয়ার্ম ফ্রন্ট তৈরি হয়। ওয়ার্ম ফ্রন্টটা প্রগ্রেস করে স্লোলি, খুব ধীরে ধীরে চলন হয়। তার কারণ হচ্ছে তার সামনে যে কোল্ড এয়ারটা আছে, সে তো ভারী, তাকে ঠেলে তুলতে কিন্তু অনেক সময় লেগে। লেটার দ্য সাইক্লোনস অক্লুড অ্যাজ দ্য পোলওয়ার্ড পোর্শন অফ দ্য কোল্ড ফ্রন্ট ওভারটেকস আ সেকশন অফ দ্য ওয়ার্ম ফ্রন্ট। এবার কি করছে? এই কোল্ড এয়ারটা তো ধাক্কা দিচ্ছে পেছন দিক থেকে এসে ঘুরে ওয়ার্ম এয়ারকে, আর ওয়ার্ম এয়ার তো হালকা, সে তো তাড়াতাড়ি যাবে। ফোর্সিং আ টাং, একটা জীবের মতো আকৃতি তৈরি হয়, যেটাকে ট্রোয়াল বলে, অফ ওয়ার্ম এয়ার অ্যালফট। এটা জীবের মতো ওয়ার্ম এয়ার ওপর দিকে উঠে আসে। ইভেনচুয়ালি দ্য সাইক্লোন উইল বিকাম ব্যারোট্রপিক্যালি কোল্ড। এবার ধীরে ধীরে কি হবে? এই যখন ওয়ার্ম এয়ারটা আস্তে আস্তে জীবের মতো ওপর দিকে উঠতে শুরু করলো, তারপর আস্তে আস্তে কি হবে? ওয়ার্ম এয়ারটা ওপর দিকে উঠে গিয়ে নর্মালাইজ হতে শুরু করে দেবে, দিয়ে পুরোটাই আবার কোল্ড হয়ে যাবে। এবার যখনই আমরা জানি যে সম্পূর্ণ একই তাপমাত্রা হয়ে যাবে, তখন সেটা ব্যারোট্রপিক, ঠিক আছে, অ্যান্ড বিগিন টু উইকেন। ব্যারোট্রপিক হওয়া মানেই আমাদের দুর্বল হতে শুরু।
তো এত জিনিসটাকে কঠিনভাবে না বুঝে আমরা যদি এই লাইফ সাইকেলটাকে এবার দেখি, 6টা স্টেজে আমরা ভাগ করতে পারি। প্রথম হচ্ছে স্টেশনারি ফ্রন্ট, যেখানে দুটো অপোজিং শিয়ার অ্যাক্রস দ্য ফ্রন্ট, একদিকে উষ্ণবায়ু একদিকে শীতলবায়ু চলে যাচ্ছে, কারোর মধ্যে কোনো ইন্টারাকশন হচ্ছে না, সমান্তরাল প্রভাব হচ্ছে। সেকেন্ড পর্যায়টা যেটা সাইক্লোজেনেসিস পর্যায়, যেখানে সাইক্লোনিক ওয়েভটা তৈরি হচ্ছে, সাইক্লোনের তরঙ্গটা সৃষ্টি হচ্ছে। থার্ড পর্যায়ে আমরা পাচ্ছি ডিস্টিংক্ট পোলওয়ার্ড মুভিং ওয়ার্ম এয়ার, পোলের দিকে উষ্ণবায়ু যাচ্ছে আর ইকুয়েটরের দিকে এবার শীতল বায়ুটা আসতে শুরু করছে। কোল্ড ফ্রন্ট এবার বিগিনস টু ওভারটেক দ্য ওয়ার্ম ফ্রন্ট, যখনই কোল্ড ফ্রন্ট ওয়ার্ম ফ্রন্টকে ওভারটেক করার চেষ্টা করবে তখন ওয়ার্ম ফ্রন্ট ওপর দিকে উঠতে থাকবে, ওয়ার্ম এয়ারটা ওপর দিকে উঠতে থাকবে, সেই টাইমেই অক্লুশন তৈরি হবে। অক্লুডেড ফ্রন্ট ডেভেলপস অ্যান্ড সাইক্লোন রিচেস ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। এরপরে যে ফ্রন্টটা তৈরি হবে সেটা হচ্ছে অক্লুডেড ফ্রন্ট, যেখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হয়ে যাবে সাইক্লোনে, সব থেকে সর্বাধিক। ইভেনচুয়ালি অল ওয়ার্ম সেক্টর ইজ ফোর্সড অ্যালফট অ্যান্ড কোল্ড এয়ার সারাউন্ডস বটম। তাহলে যতটা ওয়ার্ম সেক্টর ছিল, যতটা ওয়ার্ম এয়ার ছিল, সেটা ওপর দিকে ঠেলে পাঠিয়ে দেওয়া হলো, আর তলাতে কি রয়ে গেল? কোল্ড এয়ার। তাহলে যখন কোল্ড এয়ার হয়ে যাবে তখন প্রেশার গ্রেডিয়েন্টটা আমাদের দুর্বল হয়ে যাবে এবং সাইক্লোনটা আস্তে আস্তে তার শক্তি হারিয়ে ফেলবে। এটা হচ্ছে একটা সিম্পল ডায়াগ্রাম, ছোটবেলার থেকে দেখে আসছিস। এই যে কোল্ড এয়ার, এটা উত্তর গোলার্ধ দেখানো হচ্ছে বলে ওপর দিকে আমাদের কোল্ড এয়ার পোলস থেকে আসছে, এটা হচ্ছে ওয়ার্ম এয়ার। এখানে এটা যেটা তৈরি হয়েছে ফার্স্টে সেটা হচ্ছে কি? স্টেশনারি ফ্রন্ট। লাল দিয়ে কোল্ড আর নীল দিয়ে ওয়ার্ম আগেই পড়ানো হয়েছে। এইবার কি হলো? সেকেন্ড স্টেজে একটা ওয়েভ তৈরি হতে শুরু করলো। কি হচ্ছে? ওয়ার্ম এয়ারটা ঠেলছে আর পেছন দিক থেকে কোল্ড এয়ারটা এসে আবার ওয়ার্মকে ধাক্কা দিচ্ছে। তাহলে একদিকে একটা ওয়ার্ম ফ্রন্ট তৈরি হলো আর একদিকে কোল্ড ফ্রন্ট তৈরি হলো। এবার তীক্ষ্ণ হতে শুরু করছে আস্তে আস্তে। ওয়ার্ম এয়ার হালকা বলে বেশি তাড়াতাড়ি ওপর দিকে ওঠার চেষ্টা করছে, আর এই দিক থেকে কোল্ড ফ্রন্ট তাকে পেছন দিক থেকে ধাক্কা দিচ্ছে। আরও তীক্ষ্ণতা প্রাপ্ত হলো, এইখানে এই যে জীবের মতো তৈরি হচ্ছে, আস্তে আস্তে তীক্ষ্ণ হতে শুরু করলো, আরও তীক্ষ্ণ হলো। এরপরে লাস্ট পর্যায়েতে আসলো অক্লুশন হয়ে গেল। এই যে জায়গাটা তৈরি হলো, এই জায়গাটাতে অক্লুশন হলো এবং সেখানে ফ্রন্টের বিনাশ হওয়ার প্রক্রিয়াটা শুরু হলো, মানে ফ্রন্টোলাইসিস। সেকেন্ড স্টেজ থেকে ফ্রন্টোজেনেসিস শুরু হলো, ফিফথ স্টেজে গিয়ে ফ্রন্টোলাইসিস হলো, দি লাস্ট স্টেজটা কিন্তু আবার প্রারম্ভিক স্টেজের মতোই হয়ে গেল। কোল্ড এয়ার আর ওয়ার্ম এয়ার সেপারেট হয়ে গিয়ে আমাদের স্টেশনারি ফ্রন্টে আবার ফিরে গেল। তাহলে স্টেশনারি ফ্রন্ট, ওয়ার্ম ফ্রন্ট, কোল্ড ফ্রন্ট, অক্লুডেড ফ্রন্ট হয়ে আবার আমরা স্টেশনারি ফ্রন্টে ফিরে এলাম। তাহলে the wind flow around an extratropical cyclone is counterclockwise in the northern hemisphere, মানে অ্যান্টি ক্লকওয়াইজ হবে নর্দার্ন হেমিস্ফিয়ার। আমরা জানি সাইক্লোন যেরকম এক্সট্রাট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রেও তাই হবে। আর ক্লকওয়াইজ ইন দি সাউদার্ন হেমিস্ফিয়ার, ওটা হচ্ছে আমাদের কোরিওলিস এফেক্টের জন্য। দুটো ডায়াগ্রাম আমি দেখিয়ে দিয়েছি এখানে। নর্দার্ন হেমিস্ফিয়ারে ওপর আমাদের নর্থের দিকে ঠান্ডা থাকবে, সাউথের দিকে গরম থাকবে, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে আরও বেশি সাউথের দিকে ঠান্ডা থাকে, নর্থের দিকটা ওয়ার্ম থাকবে। ডায়াগ্রামটা ঠিক রিভার্স হচ্ছে, একই ডায়াগ্রাম উল্টো করে আঁকা। নর্দার্ন হেমিস্ফিয়ারে যেভাবে আঁকতে আমরা অভ্যস্ত, সাদার্ন হেমিস্ফিয়ারে যদি ড্রয়িংটা করতে বলে তাহলে জাস্ট অপোজিট করতে হবে, ঠিক আছে? এবার একটা মডেল আছে সাইক্লোন ডেভেলপমেন্টের, দুটো মডেল আমাদের আছে। একটা মডেল হচ্ছে নরওয়েজিয়ান সাইক্লোন মডেল। দুটো যে থিওরির মধ্যে, এই থিওরিটা হচ্ছে পুরনো থিওরি আর খুব পপুলার থিওরি। ইন দিস থিওরি সাইক্লোনস ডেভেলপ অ্যাজ দে মুভ আপ অ্যান্ড অ্যালং আ ফ্রন্টাল বাউন্ডারি। যেভাবে হয়, একটা ফ্রন্টাল বাউন্ডারি ধরে হয়, ইভেনচুয়ালি অক্লুশন হয় এবং লাস্টে ব্যারোট্রপিক কন্ডিশনে সেটা চলে আসে। ইট ওয়াজ ডেভেলপ কমপ্লিটলি ফ্রম সারফেস বেসড ওয়েদার অবজারভেশনস। এই মডেলটা তৈরি করা হয়েছে পুরোপুরি সারফেসের মধ্যে যে ওয়েদার অবজারভেশনস করে, ইনক্লুডিং ডেসক্রিপশনস অফ ক্লাউডস ফাউন্ড নিয়ার ফ্রন্টাল বাউন্ডারিজ। দিস থিওরি স্টিল রিটেইনস মেরিট। এখনও পর্যন্ত এটা গুরুত্বপূর্ণ। এটা সেই ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল। অ্যাজ ইট ইজ আ গুড ডেসক্রিপশন ফর এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস ওভার কন্টিনেন্টাল ল্যান্ড মাসেস। স্থলজ এলাকার ওপরে এই এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হওয়ার জন্য এটা খুব ভালো ব্যাখ্যা। আরেকটা যে মডেলটা আছে শাপিরো কেসার মডেল, এটা হচ্ছে সেকেন্ড কম্পিটিং থিওরি। এটা অনেক নতুন থিওরি। এটা ওশেন্সের ওপরে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন যদি সমুদ্রের ওপর তৈরি হয়
তাহলে এটার এক্সপ্লেনেশন এটার দেয়। 1990-তে তৈরি হয়েছে, এটা অনেক নতুন। মেন ডিফারেন্স কি এখানে উইথ দ্য নরওয়েজিয়ান সাইক্লোন মডেল আর দ্য ফ্র্যাকচার অফ দ্য কোল্ড ফ্রন্ট ট্রিটিং ওয়ার্ম টাইম অক্লুশনস অ্যান্ড ওয়ার্ম ফ্রন্টস অ্যাজ দ্য সেম। এই মডেলটাতে ওয়ার্ম টাইপ অক্লুশন আর ওয়ার্ম ফ্রন্ট দুটোকে সেম ধরা হয়েছে অ্যান্ড অ্যালোয়িং দ্য কোল্ড ফ্রন্ট টু প্রগ্রেস থ্রু দ্য ওয়ার্ম সেক্টর পারপেন্ডিকুলার টু দ্য ওয়ার্ম ফ্রন্ট। কোল্ড ফ্রন্টটা ওয়ার্ম সেক্টরের মধ্যে প্রবেশ করছে, এইভাবে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ফ্র্যাকচার অফ দ্য কোল্ড ফ্রন্টটার যে ভাঙছে সেইটার সঙ্গে ওয়ার্ম টাইপ অক্লুশনস অ্যান্ড ওয়ার্ম ফ্রন্টস এগুলোকে সবগুলোকে একসাথে ধরে নিতে বলছে, আলাদা করতে হবে যা। আর কোল্ড ফ্রন্টটার যে এগোচ্ছে সেটা ওয়ার্ম ফ্রন্টের সঙ্গে উলম্বভাবে থাকবে। এই লজিকটা শাপিরো-কেসার মডেলে দেওয়া হয়েছে। দিস মডেল ওয়াজ বেসড অন ওশেনিক সাইক্লোনস। এটা মনে রাখতে হবে যে নরওয়েজিয়ান সাইক্লোন ইজ বেসড অন কন্টিনেন্টাল সাইক্লোনস, কিন্তু শাপিরো-কেসার মডেল কিন্তু ইট ইজ বেসড অন ওশেনিক সাইক্লোনস অ্যান্ড দেয়ার ফ্রন্টাল স্ট্রাকচার অ্যাজ সিন ইন সারফেস অবজারভেশনস অ্যান্ড ইন প্রিভিয়াস প্রজেক্টস উইচ ইউজ এয়ারক্রাফট। মানে আমাদের প্লেনে করে গিয়ে কিছুটা ডেটা কালেকশন করা হয়েছিল টু ডিটারমাইন দ্য ভার্টিক্যাল স্ট্রাকচার অফ ফ্রন্টস অ্যাক্রস দ্য নর্থ ওয়েস্ট আটলান্টিক। তাহলে নর্থ ওয়েস্ট আটলান্টিকের ওপরই মোরললেস এটা বেস করে হয়েছে। নেক্সট আমরা আসছি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, সাধারণ কি বৈশিষ্ট্য আছে টেম্পারেট সাইক্লোনস। Extratropical cyclones are storm systems emerging in the mid and high latitudes away from the tropics. They are low pressure systems with associated cold fronts, warm fronts and occluded fronts. তাহলে এরা কোথায় হবে? মিড ল্যাটিটিউড আর হাই ল্যাটিটিউডে, ট্রপিক্স থেকে দূরে। এদের লো প্রেশার সিস্টেমের সঙ্গে কোল্ড ফ্রন্ট, ওয়ার্ম ফ্রন্ট আর অক্লুডেড ফ্রন্ট, মানে শীতল সীমান্ত, উষ্ণ সীমান্ত এবং অক্লুডেড সীমান্ত বর্তমান থাকবে। These cyclones are formed along the polar front. পোলার সীমান্ত যে জায়গায় তৈরি হচ্ছে সেইখানটাতে তৈরি হবে। ইন দ্য বিগিনিং দ্য ফ্রন্ট ইজ স্টেশনারি। প্রারম্ভিক পর্যায়েতে সীমান্তটা স্টেশনারি থাকে, স্থিতিশীল সীমান্ত হয়। এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনসকে আমরা মিড ল্যাটিটিউড স্টর্মস বা ব্যারোক্লিনিক স্টর্মসও বলে থাকি। নর্দার্ন হেমিস্ফিয়ারে কোল্ড এয়ার ব্লোস ফ্রম দ্য নর্থ অফ দ্য ফ্রন্ট। আমাদের উত্তর গোলার্ধে উত্তর দিক থেকে শীতল বায়ুটা আসে আর দক্ষিণ দিক থেকে আমাদের উষ্ণ বায়ুটা আসে। দক্ষিণ গোলার্ধে ঠিক তার অপোজিট হবে। When the pressure descends along the front, the cold air moves towards the south. ফ্রন্ট বরাবর যখন চাপটা কমতে থাকে তখন কোল্ড এয়ারটা সাউথের দিকে আসে, এটা পুরোটাই কিন্তু উত্তর গোলার্ধের সাপেক্ষে বলছি। অ্যান্ড দ্য ওয়ার্ম এয়ার মুভস নর্থওয়ার্ডস, উষ্ণ বায়ুটা উত্তর দিকে মুভ করে। সেটিং ইন মোশন অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ সাইক্লোনিক সার্কুলেশন, উত্তর গোলার্ধে অ্যান্টি ক্লকেই সাইক্লোনিক সার্কুলেশনটা হয়। আরও বৈশিষ্ট্য আছে আমাদের। The cyclonic circulation results in a well-built extratropical cyclone with a cold front and a warm front. এটা দিয়ে শুরু হয়। ওয়ার্ম এয়ারটা পকেটের মতো মাঝখানে কম্প্রেসড হয়ে যাবে। আমরা যে ছবিটা দেখলাম সেখানে পরিষ্কার দেখলাম যে ওয়ার্ম এয়ার কিন্তু ট্র্যাপড হয়ে গেল মাঝখানে একটা পকেটের মতো। তার সামনে কোল্ড এয়ার, তার পেছনেও কোল্ড এয়ার। The warm air climbs over the cold air and a series of clouds appear over the sky. ওয়ার্ম এয়ার যখন কোল্ড এয়ারের ওপরে উঠে আসবে তখন মেঘ সৃষ্টি হবে এবং সীমান্ত বৃষ্টিপাত হবে, ফ্রন্টাল রেইনফল। দ্য কোল্ড ফ্রন্ট অ্যাপ্রোচেস দ্য ওয়ার্ম এয়ার ফ্রম বিহাইন্ড অ্যান্ড পুশেস দ্য ওয়ার্ম এয়ার আপ, ওপর দিকে ঠেলে দেয়। অ্যাজ অ্যান আউটকাম কিউমুলাস ক্লাউডস ডেভেলপ অ্যালং দ্য কোল্ড ফ্রন্ট, কোল্ড ফ্রন্টের গা বরাবর কিউমুলাস মেঘ সৃষ্টি হয়। The cold front moves faster than the warm front, eventually surpassing the warm front. কোল্ড ফ্রন্ট যেহেতু ওয়ার্ম ফ্রন্টের থেকে বেশি গতিশীল, তাই জন্য ওয়ার্ম ফ্রন্টকে তারা অতিক্রম করে। দ্য ওয়ার্ম এয়ার ইজ এন্টায়ারলি লিফটেড অ্যান্ড দ্য ফ্রন্ট ইজ অক্লুডেড। ওয়ার্ম এয়ারকে পুরোপুরি ঠেলে ওপর দিকে তুলে দেওয়া হয় এবং ফ্রন্ট অক্লুডেড হয়ে যায় এবং সাইক্লোনটা ডিসিপেট করে দেয়, সাইক্লোনের বিনাশ করে। দে ক্যান অরিজিনেট ওভার দ্য ল্যান্ড অ্যান্ড সি অ্যান্ড কভার আ লার্জার এরিয়া। ল্যান্ডের ওপরেও তৈরি হতে পারে ডাইরেক্টলি, সি এর ওপরেও তৈরি হতে পারে, এবং যেখানেই তৈরি হোক এরা একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকে। নেক্সট আমরা আসছি ফুজিওয়ারা এফেক্ট, where an extratropical cyclone encounters another extratropical cyclone. একটা extratropical cyclone যখন আরেকটা extratropical cyclone's সঙ্গে মিলিত হয়, the two may combine to become a binary cyclone.
এবং এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন আর একটা অন্য নর্মাল সাইক্লোনের সঙ্গেও মিলিত হতে পারে, যে কোনো সাইক্লোনিক ভর্টেক্সের সাথেও মিলিত হতে পারে। মিনিমাম দুটো থাকতে পারে, একটা সঙ্গে আরেকটা মিলিত হলে তারা দুটো মিলিয়ে একটা বাইনারি সাইক্লোন তৈরি করবে, where the vortices of the two cyclones rotate around each other, একে অপরের সাপেক্ষে এগুলো ঘুরতে থাকে। এই এফেক্টটাকেই বলা হয় ফুজিওয়ারা এফেক্ট। This most often results in a merging of the two low pressure systems into a single extratropical cyclone. অনেক সময় এই দুটো মিলিত হয়ে একটাই সিঙ্গেল extratropical cyclone হয়ে যায়, or can less commonly result in a mere change of direction of either one or both. আর খুব কম ক্ষেত্রে দেখা গেছে যে এই দুটোর প্রভাবে দুজনেরই ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, যা যেদিকে আসছিল তার বিপরীত দিকে চলে গেল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটো মিলিত হয়ে যায়। The precise results of such interactions depend on factors such as the size of the two cyclones. কিসের ওপর নির্ভর করবে? সাইক্লোনের সাইজের উপরে, তাদের শক্তির উপরে, তাদের দূরত্বের উপরে, এবং তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে বায়ুমণ্ডলের অবস্থা তার সাথে। নেক্সট আমরা আসছি এফেক্টস। জেনারেল কি কি এফেক্ট আছে একটা এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন হলে, কি জেনারেল এফেক্টস আমরা পাবো? এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস ক্যান ব্রিং মাইল্ড ওয়েদার with a little rain and surface winds. মৃদু আবহাওয়া হবে, সারফেস উইন্ডস কম স্পিডে বইবে, 15 থেকে 30, ঠিক আছে। ম্যাক্সিমাম স্পিড পাওয়া গেছে 120, আর আমাদের এখানে একটা নর্মাল সাইক্লোন হলে মানে নর্মাল গতিতে গেলেই 120, 30, 200, 250, 300 পর্যন্ত স্পিড উঠে যায়। The band of precipitation that is associated with the warm front is often extensive. একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি হতে পারে। ইন ম্যাচিওর এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস, যে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনসগুলো একদম ভালোভাবে বৃদ্ধি হয়েছে এবং তারা ম্যাচিওর পর্যায়ে, পরিণত পর্যায়ে পৌঁছে গেছে, অ্যান এরিয়া নোন অ্যাজ দ্য কমা হেড অন দ্য নর্থ ওয়েস্ট পেরিফেরি অফ দ্য সারফেস ফ্লো, যেখানে নিম্নচাপ বলয়টা তৈরি হয়েছে তার উত্তর পশ্চিম দিকে হেভি প্রেসিপিটেশন দেখতে পাওয়া যায়। ফ্রিকোয়েন্ট থান্ডারস্টর্মস হতে পারে, থান্ডার স্নো হতে পারে। ডিউরিং ফল, উইন্টার অ্যান্ড স্প্রিং, এইতে তিনটে সিজন রয়েছে। ফল টাইম মানে অটম টাইম, উইন্টার আর স্প্রিং, দ্য অ্যাটমসফিয়ার ওভার কন্টিনেন্টস ক্যান বি কোল্ড এনাফ থ্রু দ্য ডেপথ অফ দ্য ট্রোপোস্ফিয়ার টু কজ স্নোফল। অ্যাটমসফিয়ার যেহেতু কন্টিনেন্টের ওপরে খুব ঠান্ডা হয়ে যায়, তাই টু সাম এক্সটেন্ট এখানে বৃষ্টি না হয়ে তুষারপাতও হতে পারে। এটা গেল জেনারেল এফেক্ট। এবার যদি সিভিয়ার ওয়েদার হয়, খুব কম ক্ষেত্রেও যদি সিভিয়ার ওয়েদার হয়, স্কোয়াল লাইন্স আর সলিড ব্যান্ডস অফ স্ট্রং থান্ডারস্টর্মস হতে পারে, একদম সাংঘাতিক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ক্যান ফর্ম ahead of cold fronts and lee troughs due to the presence of significant atmospheric moisture, যেহেতু ওখানে পরিমাণ মতো ময়েশ্চার আছে তাহলে সেটা হতে পারে, এবং শিলাবৃষ্টিও হতে পারে। When significant directional wind shear exists in the atmosphere ahead of a cold front in the presence of a strong upper level jet stream, যদি এখানে আপার লেভেল জেট স্ট্রিমটা অ্যাক্টিভ থাকে উইন্ড শিয়ারের সঙ্গে, সেখানে টর্নেডো হতে পারে। সামার টাইমে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস খুব দুর্বল, বাট সাম অফ দ্য সিস্টেমস ক্যান কজ সিগনিফিকেন্ট ফ্লাডস ওভার ল্যান্ড বিকজ অফ টরেন্সিয়াল রেইনফল। কিছু ক্ষেত্রে যদি কোনো কারণে ল্যান্ডের ওপরে ময়েশ্চার পায় সামার টাইমে, ইভাপোরেশন ট্রান্সপিরেশন রেট হাই হওয়ার জন্য, তাহলে সেখানে ফ্লাড হতে পারে। কিন্তু সাধারণত এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন সামার টাইমে খুবই দুর্বল থাকে। যা কিছু এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন আমরা দেখতে পাই সেটা মূলত শীতকালে। ক্লাইমেট অ্যান্ড জেনারেল সার্কুলেশন আর একটা এফেক্ট আমাদের এই সাইক্লোনের, এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনের। ইন দ্য ক্লাসিক অ্যানালিসিস বাই এডওয়ার্ড লরেঞ্জ, বিজ্ঞানী, দ্য লরেঞ্জ এনার্জি সাইকেল বলা হয়। এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস অ্যাক্ট অ্যাজ আ মেকানিজম in converting potential energy that is created by pole to equator temperature gradients to eddy kinetic energy, ঠিক আছে। যেটা করে হচ্ছে আমাদের যে এই আমাদের যে সাইকেলটার কথা বলা হচ্ছে লরেঞ্জ এনার্জি সাইকেল, পোলার অঞ্চলে, মেরু অঞ্চলে যে স্থিতিশক্তিটা তৈরি হয়, সেই স্থিতিশক্তিটা
ইকুয়েটারের দিকে ট্রান্সফার্ড হয় ইন দ্য ফর্ম অফ টেম্পারেচার গ্রেডিয়েন্ট, উষ্ণতার ঢালে, এবং সেটা গতিশীল শক্তিতে রূপান্তরিত হয়, এনার্জি ট্রান্সফরমেশন। ইন দ্য প্রসেস দ্য পোল ইকুয়েটার টেম্পারেচার গ্রেডিয়েন্ট ইজ রিডিউসড। পোল ইকুয়েটার টেম্পারেচার গ্রেডিয়েন্টটা অনেকটা রিডিউসড হয়ে যায়, মানে দ্য এনার্জি ইজ ট্রান্সপোর্টেড পোলওয়ার্ড টু ওয়ার্ম আপ দ্য হায়ার ল্যাটিটিউডস। তাহলে ইন্টারচেঞ্জ হয় এনার্জির। লাস্ট যে পয়েন্টটা আমরা দেখব আজকে সেটা হচ্ছে টেম্পারেট সাইক্লোন আর ট্রপিক্যাল সাইক্লোনের তুলনামূলক আলোচনা। হোয়াট আর দ্য মেজর ডিফারেন্সেস বিটুইন দ্য টু। সিমিলারিটি তো আমরা বুঝতেই পারছি, এটা সাইক্লোন মানে তার সেন্টারে লো প্রেশার হবে, সেটা ট্রপিক্যালি হোক সেটা টেম্পারেট হোক। উত্তর গোলার্ধে অ্যান্টি ক্লকওয়াইজে মুভমেন্ট হবে, দক্ষিণ গোলার্ধে ক্লকওয়াইজে মুভমেন্ট হবে। এটা সাইক্লোনের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা ট্রপিক্যালি হোক আর টেম্পারেট। তাহলে পার্থক্যটা কি? ট্রপিক্যাল সাইক্লোন আমাদের ইস্ট থেকে ওয়েস্টে নর্মালি মুভ করে, টেম্পারেট সাইক্লোন ওয়েস্ট থেকে ইস্টে। ট্রপিক্যাল সাইক্লোন স্মলার এরিয়া জুড়ে হয়, টেম্পারেট সাইক্লোন একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। ভেলোসিটি ট্রপিক্যাল সাইক্লোনের অনেক গুণ বেশি এবং অনেক ক্ষতিকারক, টেম্পারেট সাইক্লোনের গতিবেগ অনেক কম। ট্রপিক্যাল সাইক্লোন শুধুমাত্র সমুদ্রের ওপরেই তৈরি হতে পারে যদি সেখানকার তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস হয়, এবং ট্রপিক্যাল সাইক্লোনের বিনাশ ল্যান্ডে আসলে তবেই হবে। কিন্তু টেম্পারেট সাইক্লোন আলাদা করে ল্যান্ড এবং আলাদা করে সিতে তৈরি হতে পারে। ট্রপিক্যাল সাইক্লোন ম্যাক্সিমাম 7 দিন প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু টেম্পারেট সাইক্লোন 15 থেকে 20 দিন এর প্রভাব বিস্তার করতে পারে। তাহলে এই ছিল আমাদের টেম্পারেট আর ট্রপিক্যাল সাইক্লোনের মূল পার্থক্যগুলো। আর আজকে যে লেকচারটা আমরা দিলাম, যেটা দেওয়া হলো, সেইটা হচ্ছে বেসিক্যালি টেম্পারেট সাইক্লোন কাকে বলে, টেম্পারেট সাইক্লোনের কোথায় আমরা দেখতে পাই, টেম্পারেট সাইক্লোনের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি, টেম্পারেট সাইক্লোন কিভাবে সৃষ্টি হয়, টেম্পারেট সাইক্লোনের জীবনচক্র বা লাইফ সাইকেলটা কি, মডেল দুটো কি, একটা ল্যান্ডের জন্য একটা মডেল, একটা সি এর জন্য একটা মডেল, টেম্পারেট সাইক্লোনের সাধারণ প্রভাবগুলি কি এবং স্পেশাল কি প্রভাব আছে, ক্লাইমেটের সঙ্গে জেনারেল সার্কুলেশনের সঙ্গে কি সম্পর্ক আছে, এবং ফাইনালি আমরা যেটা আলোচনা করলাম যে ট্রপিক্যাল সাইক্লোন এবং টেম্পারেট সাইক্লোনের মধ্যে মূল পার্থক্যগুলি কোথায়।